সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশে কৃষিক্ষেত্রে নানা রকমের উন্নয়ন ঘটে, নানা রকমের পরিবর্তন আসে, নানা রকমের সফলতা আসে। আর এর পেছনে থাকেন বিজ্ঞানী, এর পেছনে থাকেন সম্প্রসারণ কর্মী, এর পেছনে থাকেন অনেক প্রগতিশীল কৃষক। আমরা এই সমস্ত মানুষের সফলতা, এই সমস্ত মানুষের কৃতিত্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাটি ও মানুষের আজকের পর্বে। আজ আমরা রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রামে। আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের কৃষি সমৃদ্ধিতে কেঁচো চাষ এখন একটি নতুন আশাবাদের সূচনা করেছে। সারা বাংলাদেশেই কম বেশি কেঁচো চাষ সম্প্রসারিত হয়েছে এবং কেঁচো চাষকে সম্প্রসারিত করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। কিন্তু 15 বছর আগে, 20 বছর আগে গল্পটা এমন ছিল না। সেই সময় যখন কেঁচো ছিল একটা ঘেন্নার বিষয়, যখন অনেকেই কেঁচোর থেকে দূরে রাখতে চাইতেন, সেই সময় এই নিয়ামতপুর ইউনিয়নে কেঁচো চাষ সম্প্রসারিত হতে শুরু করে। একটি বেসরকারি সংস্থা তারা তাদেরকে সহযোগিতা করে এবং এখানকার কিছু উৎসাহী কৃষক, উদ্যমী কৃষক, যাদের মধ্যে পরবর্তীতে অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছেন। আমি হেলাল মেম্বারের নাম করতে পারি, মর্জিনা বেগমের নাম করতে পারি, আমি নাম করতে পারি মনোরা খাতুনের। এই সকল উদ্যমী কৃষক এবং কিষানীরা তারা এখানে কেঁচো চাষ সম্প্রসারণের জন্য কাজ করেছেন এবং এই নিয়ামতপুর ইউনিয়নের ঘরে ঘরে বলা চলে যে কেঁচো চাষ সম্প্রসারিত হচ্ছে। তার মধ্যে আজকে আমরা বিশেষ করে একটি গ্রামের গল্প আপনাদেরকে শোনাতে চাই। গ্রামের নাম দাপনা। হতদরিদ্র এই গ্রাম, একটা সময় যেই গ্রামে অভাব লেগেই ছিল, অথচ আজ সেই গ্রামে কেঁচো চাষ করার মাধ্যমে পরিবর্তন এসছে। এই গ্রামে 107 ঘরের মধ্যে প্রায় 100 ঘরেই কেঁচো চাষ হচ্ছে, কম এবং বেশি। এবং এই কেঁচো চাষিরা, তাদের বিশেষ করে নারীরা এর সঙ্গে জড়িত আছে এবং এই নারী কেঁচো চাষিরা তারা কেঁচো চাষ সম্প্রসারণের মাধ্যমে তাদের ভাগ্য বদলিয়েছে, কৃষি সম্ভাবনাকে প্রণোদিত করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। চলুন আমরা শুনি তাদের গল্প, তাদেরই কয়েকজনের মুখে। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা শুরুতেই কথা বলছি এখানকার কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং এখানকার একদল উদ্যমী নারীদের সঙ্গে। থাকুন আমাদের সঙ্গে। সেই দাপনা গ্রামের পরিবর্তনের কিছুটা গোড়ার দিককার কথা আমরা একটু জানবো এবং এই পরিবর্তনের সঙ্গে পাশে থেকে সহযোগিতা করেছেন এমন একজন আলোকিত মানুষ। হেলাল মেম্বার ভাবেই উনি পরিচিত, আমাদের জাতীয় কৃষি পদক পুরস্কারপ্রাপ্ত একজন চাষি এবং সংগঠক এবং এই কেঁচো চাষে তার অবদান অনস্বীকার্য। আমি কথা বলছি জনাব হেলাল মেম্বারের সঙ্গে। আপনি তো মহেশ্বরচাঁদা গ্রামে কাজ করেন, ওটা আপনার পাশের গ্রামে, আপনার পাশের গ্রামে একই ইউনিয়ন। কিন্তু এই গ্রামের সাথে আপনার কি সম্পর্ক? এখানে যে এই চাষে, কেঁচো চাষে যে একটা পরিবর্তন এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কেঁচো চাষটা আমরা আগে যেভাবে দেখছিলাম, আমরা করতে করতে যে দেখলাম যে একটা ব্যর্থ হয়ে যায়, এরকম একটা ভাব। তা আমাদের আপনারা একটু এগিয়ে আসলেন, অনেক গোল আসেন। ওনার কথা ছিল যে দাপনা গ্রাম এক সময় ভাত পাইতো না খাতি। ওরা এই মস্তাপুরের পিয়ার বিশেষ একদিন তোমার এই গ্রামে বুন্দা ধরাতে আইলো, ওই বুন্দা হুকো, তা কোনো বাড়ি আগুন পাইল না। এগার কোনো শিক্ষা বা মানে একদম দারিদ্র। তা আমি আপনাদের সঙ্গে মিশে একটা জিনিস পাইছি যে ডুবান্ত ব্যক্তিকে কীভাবে বাঁচানো যায়। এটা হাবুডুবু খাচ্ছে, হাঙ্গার ফিরওয়াল কোনো আর্থিক সহযোগিতা দেয় না। একজন হাবুডুবু খাচ্ছে, সে নদীর মধ্যে ডুবি মরেই যাবে, কিন্তু হাঙ্গার ফিরওয়াল হাত বাড়াই যে আমার হাতটা ধরো, তুমি দিয়ে স্বাবলম্বী হও। আর আর্থিক পুঁজির চাইতে সামাজিক পুঁজি অনেক বড়। তাই সেদিন এই ভার্মি কম্পোস্ট সার যখন আমরা শুরু করলাম, বিভিন্ন পত্রপত্রিকায়, আপনার মিডিয়ায় গেল, তখন গুলাসেন বলল, দেখেন আপনার একটা ছোট্ট গ্রাম, ওরা অবহেলিত গ্রাম, ওই সাইডটাকে বাড়িতে আপনার কিছু কম্পোস্ট সারের প্রশিক্ষণ দিতে হবে। তাই আমি বাড়িতে, ওরা তখন বুঝতো না,
আমি বাড়িতে কলা গাছ গোবর বিভিন্ন রকমের নিয়ে টুকটুক করে আমরা আগে প্রথম সোনা ভান, তারপর রেবেকা, সবজান, এইভাবে টুকটাক করে করতে করতে এখন ধরেন প্রায় 60টে বাড়ি এখন কেঁচো চাষ করে। অনেক পরিশ্রম আছে, একটা 5 মণ সার বেচ করতে গেলে একটা জন ব্যয় হয়। তা এখন ধরেন কিছু আগে অনেক বেচা কেনা হইতো, এখন মার্কেট সবাই করে, এখন সেই মার্কেটটা নেই। এখন আমি মনে করি যে এই গরিব যদি ভালো করতে হয়, এই দাপনা গ্রাম সহ এই নেমনপুর ইউনিয়নে হাঙ্গার ফেরিওয়ার্ডের উদ্যোগে প্রায় 4-5টা গ্রামে, তার মধ্যে সবচেয়ে ঠিক আছে আমাদের দাপনার মহরসান্দা। কৃষকের মার্কেটিং একটা বড় সমস্যা আপনি মনে করছেন? বড় সমস্যা। জি। আর কেঁচোর দাম যে দামে আমরা কেঁচো উৎপাদন খরচ যেভাবে বাড়ে, 15 টাকা খরচই পড়ে যায়। আমাদের কৃষি অফিস অনেক সহযোগিতা করছে। জি চাচা, এই কথাগুলো তো আমরা সবাই জানি এবং কেঁচো চাষ যে লাভজনক সেটাও আমরা জানি, কিন্তু বাজার সমস্যার কথা আপনারা যেটা বলেছেন সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, তারা যেন এই ব্যাপারে সহযোগিতা করেন। আপনি তো মোটামুটি বয়োজ্যেষ্ঠ এই গ্রামে। বয়োজ্যেষ্ঠ, জি। আপনি কেঁচো চাষ করেন? করি। আপনি আপনার পরিবার? হ্যাঁ, আমরা দুইজন যৌথভাবে, আমরা দুজনে যৌথভাবেই করেন। আচ্ছা। জি জি। আপনারা কি আপনাদের নিজেদের গোবর আছে, গরু না, আছে? আমাদের গরু নাই, আমার গোবর নাই, কিনি আমরা। গোবর কেনেন? জি। কিনে আপনারা চাষ করেন? জি, কিনে চাষ করি। এটা তো আপনাদের আদি পেশা নয়? না, এটা আদি পেশা নয়, তবে অনেক দিন থেকে এর সঙ্গে জড়িত। কেন? এই কি করে চলে খাবো, আমাদের রোগ শোক, টাকা পয়সার দরকার। কেঁচো চাষ কি লাভ? হ্যাঁ, যে লাভ আছে, যা বেঁচে কিনে যেটা হয় আমরা ওষুধ পানি খাই, সংসারের কাজকর্ম করি। কেঁচো চাষ লাভজনক? হুম। গোবর কিনে আপনাকে চাষ জি, করতে হয়, তারপরও লাভ হয়? লাভ হয়। তো এই গ্রামে আপনি কি পরিবর্তন দেখছেন? এই কেঁচো চাষ তো কেঁচো চাষ- প্রায় সব ঘরে ঘরেই তো কেঁচো চাষ হ্যাঁ, করা হয়। ঘরে ঘরে, প্রায় ঘরে ঘরে হয়ে গিয়েছে। এখন হালকা 2-1 ঘর হয়তো বাকি আছে, কিন্তু তারাও করে। কিন্তু আমরা কিছু লোক যৌথভাবে জড়িত, মানে আচ্ছা। তো আমি বাংলাদেশের এমন গ্রামের সংখ্যা খুব বেশি জানি না জি। যেখানে প্রায় সবাই কেঁচো চাষ করেন। জি, জি। তো এই কেঁচো চাষটা আপনারা কি শুধু বাণিজ্যিকভাবেই প্রয়োজনেই করেন, নাকি তা আমরা কৃষির কথা ভেবেও বা আমরা পরিবেশের কৃষি কথা? কৃষি বাণিজ্য দুটোই ভাবি। দুটোই ভাবেন? দুটোই ভাবি। আচ্ছা। তার মানে আমাদের কাছে কোনো কৃষক যদি নিতে আসে, উপকৃত হয়, আমরা দিই। তো আপনার দৃষ্টিতে কি সমস্যা এখন এখন আপনাদের সামনে, এই যারা কেঁচো চাষ করছেন তাদের সামনে বড় সমস্যাটা কি? বড় সমস্যা যে আমাদের একটা যদি বাজারজাতের, সরকারের বাজারজাতের করণের একটা ব্যবস্থা থাকতো, তাহলে খুব বেশি আমরা উপকৃত হতাম। আমরা সবাই জানি কৃষি সভ্যতার শুরু নারীদের হাতে, এবং আরও অনেক কিছুতেই নারীরা অবদান রেখে চলেছেন। কখনো কখনো তাদের সে অবদান স্বীকৃতি পায়, কখনো কখনো পায় না। আজকে দাপনা গ্রামে যে কেঁচো চাষের পরিবর্তন শুরু হয়েছে, দাপনা চাষের ঘরে ঘরে যেভাবে কেঁচো চাষ হচ্ছে, এই কেঁচো চাষ কিন্তু এখানে ছিল না। এটা শুরু করেছিলেন যিনি, সেই রেবেকা পারভিন আমার সাথে রয়েছেন। তিনি এই গ্রামে প্রথম কেঁচো চাষ সম্প্রসারণের জন্য কাজ করেন। রেবেকা, আপনাকে মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জি। আচ্ছা, আপনি প্রথম এই দাপনা গ্রামে কেঁচো চাষ শুরু করেন, তাই তো? জি। আচ্ছা, তো আপনি কেন কেঁচো চাষ শুরু করতে গেলেন? আমরা খুব দরিদ্র ছিলাম, কিন্তু আমাগারে অন্যান্য এনজিও এসে আমাগারে 10,000 20,000 করে টাকা দিত, পরের সপ্তাহে নুন নিত। তো 2001 সালে হাঙ্গার ফেরিওয়ার্ডের সাথে আমার কিন্তু দেখা হইলো। তারপরে হাঙ্গার ফেরিওয়ার্ড ওনারা আমাগারে সহযোগিতা করলো, কেঁচো চাড়ি দিল। চাড়ি দিয়ে 100 মতন কেঁচো আগে কলা গাছেতে সংগ্রহ করলাম। কলা গাছে সংগ্রহ করে সে কেঁচোগুলো চলে যায়। 200 মতন কেঁচো এক জায়গাতে কিনলাম। কেনার পরে দেখলাম 3টে শাড়ি রান্নাঘরের, আমার কিন্তু ঘর দৌড় ছিল না, রান্নাঘরের 2টো থুলাম আর একটা খাটের নিচে, খাট উপরে শুয়ে থাকতাম আর নিচে খাটের নিচে থুলাম। দিয়ে ওই স্বাদ শুরু হলো। শুরু হওয়ার পরে স্বাদ তুলে তুলে চাষিগার আমি এমনি দিতে লাগলাম। দিয়ে তারপরে চাষিরা 5 টাকা 2 টাকা কেজি দিয়ে বেচা বিক্রি হতে লাগলো। মহিলাদের একটা সমিতি, মহিলার সমিতি 6 সালে একটা সমিতি সংগঠন করলাম। বাড়িতে বাড়িতে যাইয়ে মুষ্টির চাল প্যাকেট টাঙিয়ে দিয়ে মুষ্টির চাল সপ্তাহে 1 কেজি করে চাল উঠিয়ে একটা সমিতি সংগঠন করলাম। সংগঠন করার পরে
আমাদের অনেকগুলো টাকা হলো। টাকা হওয়ার পরে হাঙ্গার ফ্রি ওয়ার্ড ওনারা মিটন ভাই আমাদের সহযোগিতা করলো। করার পরে আমরা গরু কিনলাম। গরু কিনে গরু সদস্যের ভিতরে হলে বিতরণ করলাম, গরু হলে বিক্রি করলাম লাভজনক। সেই গোবরটা নিয়ে তো আমরা আস্তে আস্তে অনেক আমাকে 4 লাখ টাকা হয়ে গেল। 4 লাখ টাকা হয়ে গেল আস্তে আস্তে। ওই গোবর নিয়ে আমরা কিছু সার শুরু করলাম। চিন্তা করে দেখলাম যে মানুষও পারে, মাটিও মানুষ, আমরা হলে কেন পারবো না? আমরা এত পরিশ্রম করি, আমরা আলো বাতাস মাটি যদি আমরা সুস্থ না থাকে তা আমাদের বাচ্চারা সুস্থ থাকবে না। চিন্তা করে দেখলাম যে খুব ভালো জিনিস। আগে প্রথম দিতাম বাড়ির আঙ্গিনায় পেঁপে গাছে, লাউ গাছে, টমাটোল গাছে দিয়ে সার, খুব সুস্বাদু ফল। তারপরে চাষিরা কচু, ওরা পান ধান, ওরা চাষিরা আসলে আসা দেখ এই সার দেখা দেখি কৃষকরা আগে আসতে লাগলো। কৃষকরা এমনি দিলাম, দেওয়ার পরে ওনারা উপকার পেলো জমিতে, তখন আগে আসলো। তখন আমরা আস্তে আস্তে শাড়ি বাড়ালাম। শাড়ি বাড়িয়ে আমার 300টা শাড়ি করলাম। তা 300টা শাড়ির পরে হাঙ্গার ফ্রি ওয়ার্ড একটা সহযোগিতা করলো, বড় একটা সেট করলাম। এখন আমার প্রতিবেশী আমার হাতের খেত না, কিন্তু একজন ভিক্ষে নিতে আসলে ভিক্ষে নিত না, তাও দেখা দেখি এখন আমার গ্রামের প্রায় 160 ঘর মানুষ, 7 ঘর মানুষ, তা প্রায় 10 ঘর মতন বাদ আছে। আর সবাই এই চাষে লাভজনক বলে সবাই এই চাষে পুরুষ আমাদের সাথে পাশাপাশি সহযোগিতা করে। এখন আমাদের কোনো সমস্যা নেই। আমি এবার কথা বলছি আপনার দলের আরেকজন সদস্য সোনা ভানের সঙ্গে। তো আপনি কেঁচো চাষ করেন? আমি 2003 সালের থেকে আমি এই কেঁচো সার করি। তা সেই ধরে আমি যে এই কেঁচো সারই আমি ধরে রাখিছি এই পর্যন্ত। তা কেঁচো সার করে মনে করেন আমি অনেক কেঁচো চাষটা শিখলেন কার কাছে? আমি কেঁচো সারটা শিখলাম আমি হাঙ্গার শাইন ভাইয়ের থেকে, শাইন ভাইয়ের কাছের থেকে। আমাদের দেখে কিন্তু আরও আর নারী আগইয়েছে যে সোনাভান আপা যদি এই কেঁচো সার করে উন্নতি করতে পারে তাহলে আমি পারবো না কেন? তাহলে আমার পাশে দাঁড়িয়ে আরও মহিলারা, নারীরা আগইয়েছে। নারীদের জন্য এই যে কাজটা করা, পথ চলা যদি বলি, এটা কি সহজ ছিল? জি সহজ ছিল। পুরুষরা বাধা দিত না? পুরুষরা তখন বাধা দিইনি, যে নারীরা যদি পাশে দাঁড়ায় যদি 2 টাকা কিন্তু ইনকাম আমি তো করতে পারে। শুনছি যে এটা অনেক কঠিন ছিল, পুরুষরা আপনাদেরকে আগে সমর্থন করেনি, আপনাদের হাতের খাবার খেতে চাইতো না। এটা মনে যখন আগে ওইটা তো ভুল, পরে আবার ভেঙে গেল। পরে ভুল ভেঙে গেল, কিন্তু শুরুতে ছিল তো। জি প্রথম ওইটা একটু গরম করছিল যে যখন আপনি আমাদের বাসায় আসলেন, আমি কিছু ঢাললাম ভাড়ের থেকে, তখন আমার মেয়েই বলছিল যে মা এই আপনার হাতে আর খাবো না। তো তখন ওই কেঁচো দেখে আপনারা তখন এই যে আমার মিটন ভাই আরও অনেক লোক এসে ওই ছবি ক্যামেরা করে নিয়ে গেল যে সোনাভান আপা এই কেঁচো সার করে, মেয়ের দুটো লেখাপড়া শিখিয়েছে, বাড়ি ঘরদর করেছে, মাঠে জমি কিনেছে। তা জমি কিনেছি, তারপরে এই এনডিপি গুল হোসেন তিনি আমার বাসায় এসে বলছে যে সোনাভান তুমি ধৈর্য ধরো, ধৈর্যর ফল পাবা। তা তখন এই এনডিপিরা চলে আসে আমাদের বাসায়। এই সেই এনডিপির সাথে আমি 8টা জেলায় আমি প্রশিক্ষণ দিয়ে আসি। আপনারা তো নিজেরা সফল তো বটেই, একই সাথে আপনি বলছেন যে আপনারা জেলার বাইরে, অর্থাৎ ঝিনাইদহ জেলার বাইরে গিয়েও আপনারা প্রশিক্ষণ দিয়েছি স্যার। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। আমি ঝিনাইদহ বা তার মানে আপনারা শুধু নিজেদের জীবনে পরিবর্তন আনেন নাই, অন্যদের জীবনে পরিবর্তন। হ্যাঁ জি। তারপরে এনডিপিরা বলছে যে রাস্তার মহিলারা এই মাটি কাটে, তা তারা পরে এই চাকরির পরে যে তারা কি করে খাবে বাসায়, তা তাদের আমরা এটা করে কাজ দিই। তা কি কাজ? তা তখন ওই ঢাকায় সিরাজগঞ্জের থেকে ওই কেঁচো কিন্তু নিয়ে ওই রাস্তার মাটি কাটার মহিলাগারে ওই বাড়ি বাড়ি এই কেঁচো সার তারা ওনারা করে যে যদি এই ব্যবসা এই চাকরি চলে যায় তখন ওরা বাসায় কি করে খাবে। তা তখন ওগার বাড়ি বাড়ি কেঁচো সারের একটা প্রজেক্ট দিয়ে দেয় এনডিপিরা। আচ্ছা ঠিক আছে, আমরা এই গল্পগুলো আরেকটু শুনবো। আমরা আপনার আরেকজন সদস্যের সঙ্গে একটু কথা বলি। আনাজ বেগম, আপনি কেঁচো চাষ করেন? আচ্ছা, ওনাদের সাথে একসাথেই করেন? আপনারা কি এই যা যা উৎপাদন করেন কেঁচোগুলো, এগুলো কি আপনাদের ব্যক্তি মালিকানাধীন নাকি এটা সমিতি ভিত্তিক? না, আমাদের ব্যক্তি, যার যার তার আমরা আর কি একজনের দেখে আরেকজন আরো উৎসাহ হয়ে আর কি সবাই মিলে এখন আমরা অনেক উন্নত। এই সারাটা জন্য আমরা মানে সুখী শান্তিতে বসবাস করছি।
ছেলে মেয়েদেরও লেখাপড়া শিখাতে পারছি। এই সার বেচা পয়সা সার দিয়ে? বেচা পয়সা দিয়ে বাড়ি ঘরদরও করেছি, আচ্ছা। মাঠেও জমি কিনেছি। এই যে 2 বছর আগে 5 লাখ টাকা দিয়ে 12 শতক জমি কিনেছি। 5 লাখ টাকা 5 দিয়ে লাখ 12 টাকা শতক দিয়ে। জমি? তার ভিতরে আমি সার বেচে প্রায় 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা। আবার আশায় আছে যে আর 2 লাখ টাকা মতন দিনে আছি। তা ভাবছি যে বছরের ভিতরে কিভাবে ক্লোজ করে সামনে যাতে আর কিছু করতে পারি। তার মানে সারের ব্যবসাটা আপনাদের এখানে খুব ভালো? খুব ভালো, এটা খুব ভালো। কিন্তু বিভিন্ন এর কারা কেনে এগুলো? এগুলো একটু কষ্ট হচ্ছে যে এখন বেশি চলছে যে আপনার ড্রাগন ফল, হ্যাঁ। ওরা নেয় বেশি। আর এখন কিছুদিন বছর খানেক ধরে আমার যে যশোর নার্সারি আছে, ওই নার্সারির থেকে দিচ্ছে। আর এখন এক গাড়ি গোবর কিনতে গেলে 1000-1200 টাকা, একটা লি গোবর, একটা বস্তা কিনতে গেলে 15 টাকা। এই জন্য সেই তুলনায় আমাদের ওই আর কি বেচা কেনার একটু কম হয়ে যায়, রেট কম আপনারা হয়ে কি যায়। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান? কিছু কিছু পান, হয়তো কেউ কেউ কিছু পান। লোক পায়, কিছু লোক পায় না। আমরা যেটা পাই না ভাই আমরা সেটা বলবো না, কিন্তু আমরা নিজেরাই ওই যখন আমরা গোবর করছিলাম তখন আমার ছেলের কাছে হয়তো 500, আমার স্বামীর কাছে 500 এরকম নিয়ে আমরা, তারপর আপনারাই যে আমাদের হাউস করে দিছিলেন ওই হাউসের থেকে এখন কিছু শাড়ি বাড়ায়, ঋণ বাড়ায়, এখন আমরা কাজ চালাচ্ছি। আমরা এখন মাটিতেও সেট করে দিয়ে, আমার গোয়াল আছে, গোয়ালের ভিতরে 2 পাশে করা রয়েছে। কিন্তু ভাই এখন একটা কি কথা যে খুব পরিশ্রম করে করে আমরা এখন আসলেও দুর্বলতা হয়ে গেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, দাপনা গ্রামের নারীদের বদলে যাওয়ার গল্প আপনারা কিঞ্চিত শুনলেন। গল্পটা হয়তো দীর্ঘ, কিন্তু আপনারা যতটুকু শুনেছেন তার থেকে একটা ধারণা নিশ্চয়ই পেয়েছেন। কেঁচো একটা মেরুদণ্ডহীন প্রাণী, অথচ এই কেঁচো চাষ করে এই গ্রামের পিছিয়ে থাকা নারীরা তাদের মেরুদণ্ডটা কিন্তু ঠিক সোজা করে দাঁড়া করতে পেরেছে। এই গ্রামের নারীরা তারা এখন স্বপ্ন দেখে, তারা সংসারে হাসির উৎসে পরিণত হয়েছে। সংসারে 2টো বাড়তি পয়সা তারা রোজগার করে এবং সেই রোজগার দিয়ে তাদের অভাব তারা দূর করতে পেরেছে। কেউ কেউ স্বামীর সংসারে ঘরের চাল তৈরি করেছেন, ঘরে বাথরুম তৈরি করেছেন টাইলস দিয়ে, সেটাও তাদের একটা গর্ব। তারা বলছিলেন যে একটা সময় ছিল যখন এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, কারণ এই গ্রামে কোনো ল্যাট্রিন ছিল না, অথচ এই গ্রামে এখন টাইলস করা আধুনিক ল্যাট্রিন রয়েছে। এটা একটা সূচক, এই যে পরিবর্তনের, যে সামাজিক পরিবর্তনের যে সূচক, সেটা কিন্তু আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি। এবং এই পরিবর্তনের সাথে কাজ করেছে কেঁচো চাষ। এই গ্রামের নারীরা তারা কেঁচো চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে পেরেছে। তারা বলছিলেন যে আপনারা শহরে যে খাবারটা খান সেই খাবারটা যাতে নিরাপদ হয় তার জন্য আমরা তো চেষ্টা করি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে মাটিটাকে আমরা সুস্থ রাখার চেষ্টা করছি। আমরা মাটির খাদ্য জোগাড় করছি, মাটি আমাদের মা, সুতরাং আমরা সেই মায়ের পুষ্টি আমরা যোগান দেবার চেষ্টা করছি। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে দর্শন, এই যে একটা, এই যে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই গ্রামের পিছিয়ে থাকা নারীরা যারা লেখাপড়া জানে না বেশিরভাগই, এবং যাদের জীবন একটা কষ্টের একটা বিরাট গল্প, সেই কষ্টের দিনগুলো থেকে তারা বের হয়ে এসে তারা নতুন করে আজকে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা এক একটা উদাহরণে পরিণত হয়েছে। রেবেকা বললেন যে দাপনা গ্রামের নাম কেউ জানতো না, এখন দাপনা গ্রামের নাম শহরের গণ্ডি পেরিয়ে, তাদের নিজেদের ইউনিয়নের গণ্ডি পেরিয়ে উপজেলা, জেলা, এমনকি সোনাভান বলছিলেন যে তারা জেলার বাইরে গিয়েও অন্য এলাকার নারীদেরকে তারা সহায়তা করছেন। এইভাবেই আমাদের নারীরা তারা পরিবর্তনের সাক্ষীতে পরিণত হয়েছেন। আমি এখন কথা বলছি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কালীগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম অফিসার এবং গণমাধ্যম কর্মী শাহজাহান আলী বিপাশের সঙ্গে। শাহজাহান আলী বিপাশ, মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। এখানকার নারীরা বলছিলেন যে দাপনা গ্রাম একসময় অবহেলিত ছিল, দরিদ্র ছিল, এবং সেই গ্রামের পরিবর্তনের পেছনে অনেকেই কাজ করেছেন। নিঃসন্দেহে এখানকার নারীরা ছিলেন অগ্রসৈনিক, কিন্তু তারা বারবার কৃতজ্ঞতা ভরে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কথা বলছিলেন। তো আমরা আপনার কাছে জানতে চাই, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এই গ্রামের পরিবর্তনকে আপনারা কিভাবে দেখেন এবং এটা কতটা টেকসই? ধন্যবাদ। আমরা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে নারীদেরকে আমরা উৎসাহ দিয়েছি যাতে তারা বাড়ির কাজের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন করতে পারে বা অন্যান্য কাজও করতে পারে। তার মধ্যে দাপনা গ্রাম, পার্শ্ববর্তী মোস্তফাপুর গ্রাম। তো এই দাপনা গ্রামের প্রথমে আমরা কয়েকজনকে আমরা নাম বলতেই পারি যে এই গ্রামের রেবেকা, সোনাভান বা সুখজান, এই নারীদেরকে আমরা প্রথমে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে আমরা কিছু আর্থিক সহায়তাও দিয়েছি যাতে তারা তাদের এই কিছু কম্পোস্ট সার উৎপাদন করার জন্য যে ডকুমেন্ট
যেটা লাগে যে জিনিসগুলো সেটা আমরা তাদেরকে দিয়েছি এবং তারা যখন দেখলো যেটা লাভজনক তখন তারা এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে গেছে এবং এদের দেখা দেখি এই দাপনা গ্রামের এখন 107 ঘরের মধ্যে প্রায় 100 ঘরের নারীরাই এই কম্পোস্ট সারের সাথে জড়িত এবং তাদের রুটি রুজির একটা মাধ্যমই হয়ে গেছে এখানে এবং আমরা যতটুকু জেনেছি যে এই গ্রামে নারীরা যে টাকা উৎপাদন করে তারা তাদের স্বামীদের টাকা আছে নারীদের টাকায় তারা এখানকে এখন সম্পত্তি কিনছে বাড়ি বানাচ্ছে অন্যান্য কিছু করছে এর পেছনে হাঙ্গার ফেডের সামান্য হলেও অবদান আছে অবশ্যই। বাজার সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই নেওয়া উচিত, কারণ আমরা অনেকে দেখেছি এটা একটা বাজারের খুবই সমস্যা যে তারা যে টাকা দিয়ে উৎপাদন করে আসলে ওই খরচটা তারা হিসাব করে না কখনোই। যদি এরা খরচ করতো তাহলে হয়তো এত কম দামে তারা বিক্রি করতো না। তো আমরা এখন দেখেছি কালীগঞ্জের স্থানীয় কৃষি অফিস এই সকল নারীদের কাছ থেকে কিন্তু এখন কম্পোস্ট সার কিনছে, সরকারিভাবেই কিনছে এবং সরকারি এগিয়ে এসছে আমরা দেখেছি। এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কৃষি যারা কম্পোস্ট সার নিয়ে কাজ করে তারাও তারা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যদি এখান থেকে নারীদের মধ্যে একটা সংগঠন করা যায় যে একটা সমিতির মাধ্যমে দাম নির্ধারণ করে দেওয়া যায় তাহলে আর হয়তো এই দামটা এত কমে বিক্রি করতে পারবে না তারা। আমরা চেষ্টা করবো তাদেরকেও একসাথে সংগঠিত করে যেন নারী সংগঠন আর একটা করা যায় যাতে তারা কম্পোস্ট চাষিরা যে দামটা দিবে সেই দামে তারা বিক্রি করবে। অর্থাৎ এখানকার নারী কম্পোস্ট চাষিদের সংগঠিত করে একটা নারী কম্পোস্ট চাষি সমিতি এরকম একটা কিছু আপনারা করতে চান যাতে করে পরস্পরকে সহযোগিতা করতে পারে। চমৎকার চিন্তা আপনার, অসংখ্য ধন্যবাদ মাটিও মানুষের পক্ষ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন, মাটিও মানুষের সঙ্গে থাকবেন, মাটিও মানুষের সাথে থেকে কৃষি সমৃদ্ধিতে আপনারা অবদান রাখবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।